হ্যালো মুভি লাভার্স। আজ এক্সপ্লেন করব ২০২২ সালের একটি মুভি জন লুথার। মুভিটির শুরুতেই আমাদের খুব সুন্দর একটা পাহাড়ি এলাকা দেখানো হয়। সেখানেরই একটা বাস স্টেশনে দুজন লোক বাসে উঠছে। সেই বাসটি পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে তার গন্তব্যস্থানের দিকে যাচ্ছে। এভাবেই যেতে যেতে একসময় রাত হয়ে যায় আর রাতে হঠাৎ করেই বাসের পেছন দিক থেকে একটা জোরে আওয়াজ হয়। বাসের ড্রাইভার আর কন্ট্রাক্টর ভাবে হয়তো বাসের টায়ার ফেটে গেছে। তারা বাস থেকে নেমে বাসের সবগুলো টায়ার চেক করে, কিন্তু সবগুলো টায়ার তো ঠিকই আছে। তখনই বাসের ভেতরে থাকা একজন মহিলা খুব জোরে চিৎকার দিয়ে ওঠে। সবাই তো সেই চিৎকার শুনে মহিলাটির কাছে যায়। মহিলাটি তখন সবাইকে বাসের ওপরে তাকাতে বলে। বাসের ছাদের দিকে তাকিয়ে তো সবার একেবারে হুঁশ উড়ে যায়। সবাই দেখতে পায় বাসের ছাদে একটা লাশ পড়ে আছে। বাসের ড্রাইভার তখনই পুলিশকে খবর দেয় আর পুলিশ কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে। অন্যদিকে আমাদের জনের বাবাকে দেখানো হয় তিনি অনেক টেনশনে আছেন। আসলে আগামীকাল হলো জনের বোনের বিয়ে, তাই তাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়েছে। কিন্তু জন তো এখনো বাড়ি ফিরে এলো না। জন আসলে তার পুলিশের ডিউটি নিয়ে অনেক সিরিয়াস, তাই সে বেশিরভাগ সময়ই তার ফ্যামিলিকে কোনো টাইমই দিতে পারে না। আর এটা নিয়েই জনের বাবা জনের প্রতি খুব রাগ করে। প্রতিদিনের এই অশান্তি নিয়ে জনের ওয়াইফও খুব মন খারাপ করে। সে জনকে কল করছে, কিন্তু জন তো তার কলটাই ধরছে না, কারণ জন তো তার ফোনটা গাড়িতেই ফেলে রেখে গেছে। এর পরের সিনে আমাদের জনকে দেখানো হয় যে একটা হসপিটালে তার হাতে ব্যান্ডেজ করাচ্ছে। জন তার লাস্ট মিশনের কারণে হাতে একটু চোট পেয়েছিল। জন তো তার সাথে থাকা ইন্সপেক্টরের সাথে তাদের লাস্ট মিশনটা নিয়ে ডিসকাস করছে। তাদের লাস্ট মিশনটা ছিল মোহন নামের একজন লোকের ওপর, যার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং। জন হসপিটাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে আবার পুলিশ স্টেশনে চলে আসে। সেখানে কিছু কাজ শেষ করার পরে সে তার কাপড় চেঞ্জ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে যখনই পুলিশ স্টেশন থেকে বেরোতেই যাবে, তখনই একজন অফিসার এসে তাকে বাসে পাওয়া সেই লাশটার কথা জানায়। জন ঠিক করে সে বাসটাকে চেক করে এরপরেই বাড়িতে যাবে। জন যখন সেই বাসটার দিকেই যাচ্ছে, তখন কমিশনার জনকে কল করে মোহনের কেসটাকে অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করতে বলে, কারণ মোহনের কেসে অনেক পলিটিক্যাল ব্যাপার জড়িয়ে আছে। এই কেসে একটু এদিক ওদিক হলেই অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে। এরপর জন সেই বাসের কাছে গিয়ে সেখানে থাকা এক অফিসারের কাছ থেকে সব ঘটনা জেনে নিচ্ছে। অফিসার তাকে বলে যে মারা গেছে তার নাম হলো রেজি। মনে হয় বাসের সাথে হঠাৎই তার বাইকের ধাক্কা লেগে যায় আর সে অ্যাক্সিডেন্টে মারা যায়। জন অফিসারকে ড্রাইভার ও কন্ট্রাক্টরের স্টেটমেন্ট রেকর্ড করতে বলে সেখান থেকে চলে আসে। শেষ পর্যন্ত সে যখন বাড়ি ফিরে আসে, তখন দেরি করে আসার জন্য জনের সাথে তার বাবার একটু কথা কাটাকাটি হয়। জনের বাবা তো খুব রেগে গিয়ে তাকে এই চাকরিটাই ছেড়ে দিতে বলে, কিন্তু জন তার বাবাকে কিছু না বলেই তার বোনের কাছে চলে আসে। জনের বোন তো তার সেলুলয়েড ক্যামেরা দিয়ে জনের একটা ছবি তোলে। সে এভাবে প্রায়ই তার ভাইয়ের ছবি তুলে রাখে। এরপর জন তার ওয়াইফের কাছে যায়। জনের ওয়াইফও তো জনের উপরে অনেক রাগ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জন ভুলিয়ে ভালিয়ে সবারই রাগকে শান্ত করে ফেলে। এর পরের দিন অনেক ধুমধাম করেই জনের বোনের বিয়ে হয়ে যায়। জনের ওয়াইফ তো জনের সাথে তার কিছু স্টুডেন্টের পরিচয় করিয়ে দেয়। তখনই জনের কাছে একটা কল আসে আর জন সেই প্রোগ্রাম ছেড়ে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আসলে কাল রাতে হওয়া বাসের ঘটনাটার জন্যই জনের কাছে থানা থেকে ফোন এসেছে। তাই সে তার বোনের রিসিপশন শেষ হওয়ার আগেই চার্চ থেকে চলে যায়। পুলিশ স্টেশনে আসার পর ফেলেক্স নামের একজন ইন্সপেক্টর জনকে কাল রাতের সিসিটিভি ফুটেজ দেখায়। ফুটেজে দেখা যাচ্ছে বাইকে রেজির সাথে প্রকাশ নামের একজন লোকও বসেছিল, কিন্তু শুধুমাত্র রেজিরই লাশ পাওয়া গেছে। ফেলেক্স আরও বলে প্রকাশ হলো একজন স্কুল টিচার। সে রেজির সাথে মিলে রিয়েল এস্টেটের বিজনেস করত। কাল রাতে তারা একসাথে কোনো একটা ডিল সাইন করার জন্য যাচ্ছিল, কিন্তু রাস্তায় তো তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জন এবার ফেলেক্সকে রেজির কল লিস্ট বের করতে বলে। কল লিস্ট বের করলে দেখা যায় অনিল নামের একজন লোক রেজিকে লাস্ট কল করেছিল। তারা তো তখনই অনিলের বাড়িতে যায়। অনিল তাদেরকে জানায় কাল রাতে রেজি ও প্রকাশ ডিল সাইন করার পর তার বাড়ি থেকে চলে যায়, কিন্তু তারা চলে যাওয়ার পর অনিল দেখে রেজি তো তার চশমাটা ফেলে গেছে। তাই সে তার চশমার কথাই জানানোর জন্য রেজিকে কল করেছিল। এটা শুনে রেজি আবার তার চশমাটা নেয়ার জন্য ফেরত আসছিল, আর ফেরত আসার সময় তাদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অনিলের সাথে কথা বলার পরে জন ও ফেলেক্স ফিরে আসে, কারণ তারা সেখান থেকে তেমন কোনো এভিডেন্সই খুঁজে
খুঁজে পায়নি। এবার প্রমাণ খোঁজার জন্য জন ফেলিক্সকে গতরাতে বাসের সব প্যাসেঞ্জারদের মোবাইলের ফটো ও ভিডিওগুলো আনতে বলে। সেগুলো আনার পরে জন তো খুব ভালো করে সেই ফটো ও ভিডিওগুলোকে চেক করছে। সেখানেরই একটা ভিডিওতে জন একটা ট্রাককে দেখতে পায়। ভিডিও থেকে সেই ট্রাকের নাম্বার নিয়ে জন তো ট্রাকের ড্রাইভারকে খুঁজে বের করে। সেই ট্রাকের ড্রাইভারের নাম হলো বংরিয়া। জন তো ভেবেছে এই ট্রাকের সাথেই হয়তো রেজির বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই সে বংরিয়াকে ধরে থানায় নিয়ে আসে। প্রথমে জিজ্ঞাসাবাদের সময় বংরিয়া তো অ্যাক্সিডেন্টের কথা কিছুই স্বীকার করে না। তখন জন বংরিয়াকে একটা ভিডিও দেখায় যেখানে বংরিয়া ট্রাক রেজির বাইককে ধাক্কা মেরেছে। এবার আর কোনো উপায় না থাকায় বংরিয়া সব সত্যি কথাগুলো স্বীকার করে। সে বলে, গতরাতে আমার ট্রাকের সাথেই প্রকাশের বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু আমি অনেক ভয় পেয়ে যাই, তাই আর কাউকে জানাতে পারিনি। বংরিয়া আরও বলে, আমি প্রকাশকে রাস্তায় ফেলে রেখে এসেছি, আমি তাকে কিডন্যাপ করিনি। এটা শোনার পর জন এবার বংরিয়াকে ছেড়ে দেয়। তারা আবার সেই রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করলে দেখে বংরিয়া চলে যাওয়ার পর সেখানে আরেকটা ট্রাক এসেছিল। তার মানে প্রকাশের অ্যাক্সিডেন্টের পর অন্য কেউ এসে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সে যখন ট্রাকের নাম্বারটা চেক করে তখন দেখা যায় সেই ট্রাকের নাম্বারটা তো রেজিস্ট্রেশনই করা হয়নি। পরের দিন জন পুলিশ ফোর্স নিয়ে শহরের সব ট্রাকের নাম্বারগুলোকে চেক করে, কিন্তু বিনা রেজিস্ট্রেশনের কোনো ট্রাকই তারা খুঁজে পায়নি। এর পরের সিনেই আমাদের একটা ছোট বাচ্চাকে দেখানো হয়। সেই বাচ্চাটা একটা রাস্তায় দাঁড়িয়ে লিফট চাইছে, কিন্তু কোনো গাড়ি আর বাচ্চাটিকে লিফট দিচ্ছে না। তখনই দেখা যায় একটা ট্রাক এসে সেই বাচ্চাটির সামনে দাঁড়ায়। বাচ্চাটি তো ট্রাকটির দরজাটা খোলা দেখে লিফট মনে করে সেই ট্রাকে উঠে পড়ে। এরপরেই দেখা যায় বাচ্চাটি রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার মা বাবা এসে পুলিশ স্টেশনে কমপ্লেন করছে। বাচ্চাটির নাম হলো সুবীর। পুলিশ সুবীরের মা বাবাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনারা চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি আপনাদের ছেলেকে খুঁজে বের করব। জন ও ফেলিক্স মিলে সুবীর যেখান থেকে মিসিং হয়েছিল সেখানে চলে আসে। জন এবার ফেলিক্সকে শহরের সব গাড়ি ড্রাইভারের ডিটেলস বের করতে বলে। পুলিশরা তো শহরের সব গাড়ি ও অটো ড্রাইভারের কাছে গিয়ে চেক করে, কিন্তু তারা সুবীরের কোনো খোঁজই পায় না। এর পরের দিন জনকে কনস্টেবল রাজন কল করে। কনস্টেবল রাজন জনকে জানায় লিজোর আন্টি সেন্ট পিটার নামের একটা চার্চে এসেছে। সেই চার্চে গত 7 দিন ধরে একটা মেডিটেশন প্রোগ্রাম চলছে। লিজোর আন্টি তো পরপর 4 দিন এই চার্চে এসেছে। মনে হচ্ছে লিজু আর মুন্নু এই চার্চেই লুকিয়ে আছে। জন তখনই সেই চার্চে গিয়ে চার্চের ফাদারকে লিজু ও মুন্নুর কথা জিজ্ঞেস করে, কিন্তু ফাদার বলে, এই নামের তো এখানে আমি কাউকেই চিনি না। তখন জন ফাদারকে লিজু আর মুন্নুর একটা ছবি দেখায়। ছবি দেখেই ফাদার বলে, এই দুজন এখানে আছে তো ঠিকই, কিন্তু তারা তাদের নাম চেঞ্জ করে ফেলেছে। জন তো লিজু ও মুন্নুকে ধরার জন্য তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে দেয়, কিন্তু তারা দুজনেই পুলিশের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে। এবার তো লিজু ও মুন্নুর সাথে জনের অনেক ফাইট শুরু হয়। ফাইট করার এক পর্যায়ে লিজু এসে পেছন থেকে জনের মাথায় একটা টিউবলাইট দিয়ে বাড়ি দিয়ে দেয়। বাড়ি খেয়েই তো জনের মাথা থেকে রক্ত পড়া শুরু হয়, কিন্তু জন থেমে না গিয়ে লিজু ও মুন্নুকে ধরে শেষ পর্যন্ত থানায় নিয়ে আসে। থানায় এসে তো জন তাদের দুজনকে মারতে মারতে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তারা দুজনেই কিছু বলছে, কিন্তু একই জন তো কিছুই শুনতে পাচ্ছে না। তখনই জনের কাছে একটা কল আসে, আর কলটা রিসিভ করার সাথে সাথে জন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এর পরের সিনে দেখা যায় জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। জনের পুরো ফ্যামিলিও তাকে দেখার জন্য হসপিটালে আসে। ডক্টর জনের বাবাকে জানায় জন তার বাম কান দিয়ে আর কিছুই শুনতে পারবে না, আর সে তার ডান কান দিয়ে শুধুমাত্র 20%ই শুনতে পারবে। এই কথা শোনার পরেই তো জনের পুরো ফ্যামিলি অনেক কষ্ট পায়, কিন্তু ডক্টর এও বলে কানে মেশিন লাগালে জন 40 থেকে 50% পর্যন্ত শুনতে পারবে। এই ঘটনার পর তো জনকে ডিপার্টমেন্ট থেকে 1 মাসের ছুটি দেয়া হয়। এই 1 মাসের পুরোটা সময়ই জন তার ফ্যামিলির সাথেই কাটায়। সে তার ফ্যামিলির সব মেম্বারদের সাথে অনেক সুন্দর সুন্দর মেমোরিও তৈরি করে। এর পরের সিনে আমাদের দেখানো হয় সরোজ নামের একজন মহিলা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডোনেশনের জন্য টাকা কালেক্ট করে। মহিলাটি একটা বাড়িতে যায় যে বাড়ির পাশে সেই রহস্যময় ট্রাকটি দাঁড়িয়ে আছে। এই ট্রাকটিকেই তো ক্রিমিনাল ব্যবহার করছে। এর পরের দিনই চারিদিকের মিডিয়ায় ছড়িয়ে যায় যে সরোজ নামের মহিলাটিও নিখোঁজ। এমনিতেই তো আগের কিডন্যাপিং এর দুটো কেসই সলভ হয়নি, তার উপরে নতুন আরেকটা কেস। তাই মিডিয়া এবার কমিশনারের উপরে কেস সলভ করার জন্য চাপ দিতে থাকে। এর পরের দিনই জন থানায় এসে কমিশনারকে আবার ডিউটিতে জয়েন করার কথা বলে, কিন্তু কমিশনার জনকে আটকানোর অনেক চেষ্টা করে। জন তখন বলে, হতে পারে এটাই আমার জীবনের লাস্ট কেস। আমি তো ধীরে ধীরে আমার শোনার ক্ষমতাটাই হারিয়ে ফেলছি, আর আমি যেহেতু এই কেসটাকে ওপেন করেছিলাম তাই আমি চাই এটাকে আমি শেষ করব।
এটা শুনে কমিশনার আর জনকে না করতে পারে না। জন ডিউটিতে জয়েন করার পরেই ফেলেক্সের কাছ থেকে সরোজের সব ডিটেলস নেয়, কিন্তু তার কোনো কিছু শুনতে অনেক সমস্যা হচ্ছে। তাই সে সবার বলা কথা একটা মোবাইল ফোনে রেকর্ড করে পরে একা একা সেগুলোকে শোনে। এবার জন ফেলেক্সকে সরোজের একটা মিসিং পোস্টার বানিয়ে দেয় আর সারা শহরে সেটা লাগিয়ে দিতে বলে। একদিন দেখা যায় থানায় একজন লোক কল করে সরোজের মিসিং কেসের ব্যাপারে কিছু বলতে চাচ্ছে। এই কলটা একজন লোক করেছে যার বাড়িতে সরোজ ডোনেশন কালেক্ট করার জন্য গিয়েছিল। জন তো সেই এলাকার সব বাড়িগুলোতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, তখন সেই বাড়িতে থাকা লোকেরা বলে সরোজ আমাদের কাছ থেকে ডোনেশন নিয়ে পাশের বাড়িতে গেছে, কিন্তু সেখান থেকে সে যে কোথায় গেছে সেটা তো আমরা কেউ জানি না। জন তখন সেখানের একজন মহিলাকে সেই রহস্যজনক ট্রাকটির ছবি দেখায়। মহিলাটি ছবি দেখেই বলে, এই ট্রাকটি তো সামনেই একটা বাড়িতে দেখেছিলাম। সেই বাড়িতে কয়েকজন শ্রমিক একসাথে মিলে থাকে। এরপর ফেলেক্স সেই বাড়ির মালিকের সাথে দেখা করতে যায়। বাড়ির মালিক তাকে জানায় সে এই বাড়িটি গ্যালাক্সি নামের একটা এজেন্সিকে ভাড়া দিয়েছে। জন, ফেলেক্স ও তার পুলিশ ফোর্স নিয়ে গ্যালাক্সি এজেন্সির অফিসে চলে আসে। সেখানে এসে তারা জানতে পারে সেই অফিসের বাইরে দুটো ট্রাক আছে। তার মধ্যে একটা ট্রাকের রেজিস্ট্রেশন নাম্বার ডান দিকে লেখা, কিন্তু এই বিষয়টা একটু অদ্ভুত, কারণ সব ট্রাকেরই রেজিস্ট্রেশন নাম্বার বাম দিকে লেখা থাকে। এ কারণে জনের এই ট্রাকটার উপরে একটু সন্দেহ হয়। সে মনে মনে ভাবে নিশ্চয়ই এই ট্রাকটা দিয়ে কিডন্যাপিংগুলো করা হচ্ছে। সে এবার এজেন্সির মালিককে জিজ্ঞেস করে এই ট্রাকের ড্রাইভারকে। এজেন্সির মালিক বলে এই ট্রাকটাকে ভেঙ্কট নামের একজন শ্রমিক চালায়, কিন্তু সে এখন আমার ভাইয়ের সাথে চেন্নাইয়ে একটা ট্রাক বিক্রির কাজে গেছে। এরপর জন এজেন্সির মালিককে নিয়ে ভেঙ্কটের থাকার ঘরে যায়। সেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা একটা টেবিল ল্যাম্পে একটা রক্তের ফোঁটা দেখতে পায়। এটা দেখেই তো জন এবার ফরেন্সিক টিমকে ডেকে সেই ঘরের সবকিছুকে টেস্ট করতে বলে। জন এজেন্সির মালিককে ভেঙ্কট সম্পর্কে আরো কিছু জিজ্ঞাসাবাদ করে। এজেন্সির মালিক বলে ভেঙ্কটকে এখানে প্রসাদ নামের একজন লোক নিয়ে এসেছিল, কিন্তু কিছুদিন ধরেই প্রসাদের শরীরটা খারাপ থাকায় সে গ্রামের বাড়িতে চলে গেছে। এবার জন সেই এজেন্সির মালিককে নিয়ে প্রসাদের বাড়িতে চলে আসে। প্রসাদ জনকে জানায় ভেঙ্কট হলো তার ভাইয়ের ছেলে। ছোটবেলায় ভেঙ্কট একবার পোস্টমর্টেম করা দেখেছিল, আর এরপর থেকেই সে বড় হয়ে ডক্টর হতে চেয়েছিল। ভেঙ্কটের একটা ছোট বোনও ছিল, আর সে পড়াশোনায় খুবই ভালো ছিল। একবার ভেঙ্কট তো একদম সব সীমা ছাড়িয়ে যায়। সে বড় একটা জানোয়ারের ব্রেন বের করে সেটাকে স্টাডি করা শুরু করে, যাতে সে বড় হয়ে ভালো একজন ডক্টর হতে পারে। কিন্তু ডাক্তারি পড়ার পরেও ভেঙ্কট লাইসেন্স পায়নি, তাই সে একজন হাউস সার্জন হিসেবে কাজ করা শুরু করে। একবার ভেঙ্কট একটা মেয়ের ট্রিটমেন্ট করে, কিন্তু সেই মেয়েটা মারা যায়। এ কারণেই ভেঙ্কটের 5 বছরের জেলও হয়। ভেঙ্কট জেলে থাকার সময়ে হঠাৎই তার ছোট বোনের অনেক বড় একটা অসুখ হয় আর সে মারা যায়। জেল থেকে বের হওয়ার পরে ভেঙ্কট প্রসাদের কাছে এসে শ্রমিকের কাজ করা শুরু করে। একদিন যখন তারা ট্রাকে করে একটা জায়গা থেকে ফিরছিল, তখনই তারা রাস্তায় একজন লোককে পড়ে থাকতে দেখে। তারা যখন লোকটিকে চেক করে তখন দেখে লোকটি তো এখনো জীবিত আছে। রাস্তায় যে পড়েছিল সেই লোকটি হলো প্রকাশ। তারা দুজনেই তো প্রকাশকে নিয়ে হসপিটালে যাচ্ছে, কিন্তু রাস্তায়ই প্রকাশ মারা যায়। এরপর ভেঙ্কট প্রকাশের লাশ নিয়ে এই ঘরে এনে রাখে। সে তো 2 দিন পর্যন্ত কোনো কাজেই যায়নি। 2 দিন পরে ভেঙ্কট যখন আবার কাজে ফিরে আসে তখন তাকে দেখে অনেক খুশি খুশি লাগছিল। এরপরেই আরো 2 দিন ভেঙ্কট কাজে আসে না। এটা দেখেই তো প্রসাদের ভেঙ্কটের উপরে একটু সন্দেহ হয়। প্রসাদ যখন লুকিয়ে ভেঙ্কটের ঘরে উকি দেয় তখন সে দেখে ভেঙ্কট সার্জিক্যাল নাইফ দিয়ে একটা ছোট ছেলের বডিটাকে কাটছে। প্রসাদ এই সব কথা যখন জনকে জানাচ্ছে তখন হঠাৎই প্রসাদের শরীরটা অনেক খারাপ হয়ে যায়। তাই ফেলেক্স প্রসাদকে নিয়ে সেখানের হসপিটালে যায়, কিন্তু হসপিটালে যাওয়ার পরেই তারা জানতে পারে আজ ডক্টর একটু দেরি করে আসবে। তাই জন প্রসাদকে কনস্টেবল রাজনের কাছে রেখেই ফিরে আসছে। ফেরার পথেই কনস্টেবল রাজন জনকে কল করে বলে প্রসাদের তো শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, তাই প্রসাদকে এবার ডক্টররা অবজারভেশনে রেখেছে। এরপর জন তার ফোনে রেকর্ড করা এই কেসটির ডিটেলস সম্পর্কে শুনতে থাকে। তখনই সে কোম্পানির মালিককে জিজ্ঞেস করে তোমরা এখন পর্যন্ত কয়টা বোরওয়েল বন্ধ করেছো? মালিক বলে এখন পর্যন্ত 3টা বোরওয়েল বন্ধ করা হয়েছে। এবার জন ভাবে এখন পর্যন্ত 3টা কিডন্যাপিং হয়েছে, আর 3টা বোরওয়েলও বন্ধ করা হয়েছে। সে এবার কিডন্যাপিং এর ডেট আর বোরওয়েল বন্ধ করার ডেটগুলোকে মিলিয়ে দেখে। দেখা যায় কিডন্যাপিং এর 2 দিন পরেই বোরওয়েলগুলোকে বন্ধ করা হয়েছিল। জন এবার বুঝে যায় যে ভেঙ্কট কিডন্যাপ হওয়া লোকগুলোর বডিকে এই বোরওয়েলের ভেতরেই পুঁতে দিয়েছে। এরপর সেই বোরওয়েলগুলোকে খুঁড়ে কিডন্যাপ হওয়া লোকগুলোর বডির পার্টস পাওয়া যায়। একটা বোরওয়েল থেকে সুবীর নামের সেই ছোট বাচ্চাটিরও বডির অংশ পাওয়া যায়। এরপরে ফেলেক্স জনকে এমন একটা কথা বলে যেটা শুনে সবার পায়ের নিচের মাটি সরে যায়।
ফেলেক্স বলে সে শহরের ব্যান হওয়া সব ডক্টরদের লিস্ট বের করেছে, কিন্তু সেখানে ভেঙ্কেটের নামের পরিবর্তে প্রসাদের নাম আছে। তার মানে এই কিডন্যাপিং ও খুন ভেঙ্কেট নয়, প্রসাদই করেছে। জন তাড়াতাড়ি কনস্টেবল রাজেনকে কল করে প্রসাদকে আটকাতে বলে, কিন্তু কনস্টেবল রাজেন গিয়ে দেখে প্রসাদ তো তার জায়গায় নেই। কনস্টেবল রাজন যখন জনকে কল করতেই যাবে তখনই প্রসাদ পেছন থেকে এসে রাজনকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, আর কনস্টেবল রাজন সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে দেখা যায় জন প্রসাদকে ধরার জন্য সেই হসপিটালে এসেছে। সেখানে তো প্রসাদ কনস্টেবল রাজনের পোস্টমর্টেম করতেই যাচ্ছিল, তখনই সেখানে জন এসে প্রসাদকে আটকায়। এরপর প্রসাদ ও জনের মধ্যে অনেক ভয়ঙ্কর ফাইট শুরু হয়। প্রসাদ তো জনকে তার হাতে থাকা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে অনেক আহত করে ফেলে। এরপর প্রসাদ দৌড়ে জঙ্গলের দিকে পালানো শুরু করে। জনও তার পিছু পিছু জঙ্গলে চলে আসে। জঙ্গলের ভেতরেও অনেক সময় ফাইট করার পর শেষ পর্যন্ত জন প্রসাদকে মেরেই ফেলে। এরপর সে নিজেও অজ্ঞান হয়ে যায়। এরপর ফেলেক্স এসে জঙ্গলে জনকে খুঁজে বের করে আর তাকে হসপিটালে নিয়ে আসে। কিছুদিন পরে সুস্থ হয়ে জন হসপিটাল থেকে ছাড়া পায়। এরপর সে সেই কেসের ক্লোজিং ফাইল এনে কমিশনারকে দেয়। কমিশনার তো কেস সলভ হয়ে গেছে দেখে জনের উপরে অনেক খুশি হয়, আর সে জনকে নতুন আরেকটা কেস দেয়। এরপরেই তো জন আবার নতুন কেসের ইনভেস্টিগেশনের কাজে বেরিয়ে পড়ে। আর এটা দেখিয়েই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।